রাজনৈতিক শীর্ষ নেতাদের অভিযোগ পাল্টা অভিযোগে উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী ভোটের মাঠে। এদিকে প্রচারণার 12তম দিনে সারা দেশে প্রার্থীরা পাড়া মহল্লা তো বটেই চেষ্টা করছেন প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যেতে। সব মিলিয়ে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ। ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। নারীদের অপমান করে আইজি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটে জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরির নামে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামাতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল। সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। বিরামহীন গণসংযোগে প্রার্থীরা দেশকে আফগানিস্তান বানাতে চায় জামাত, বলছে বিএনপি। জনসমর্থন দেখে অপপ্রচার চালানোর অভিযোগ 11 দলীয় ঐক্যের। এবং ফেনী 1 আসনে বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ফরিদপুর 3-এ ধানের শীষের প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা। বাগেরহাট 4-এ বিএনপির চ্যালেঞ্জ 11 দল। নির্বাচনের সময় প্রতিদিনই আমরা চেষ্টা করে থাকি দেশের কয়েকটি যে সংসদ আসন রয়েছে সেটি বিশ্লেষণ করার এবং এর পেছনের ভোটাররা কি ভাবছেন, কি সমস্যা রয়েছে সংসদ আসনগুলোতে এবং প্রার্থীরা কি ধরনের সমাধান দিচ্ছেন সেই বিষয়ে আপনাদেরকে অবহিত করার আজও এর ব্যতিক্রম হবে না। তবে সেই অংশে যাওয়ার আগে আমরা আজকে নির্বাচনের ডামাডোলে কি কি থাকছে, কি কি তথ্য রয়েছে সেই দিকে একটু নজর দিতে চাই। আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের ডামাডোলে আমাদের যেই দুইজন অর্থাৎ বিএনপি এবং জামাত ইসলামের যে দুই শীর্ষ নেতা তারা সারা দেশের কিন্তু যে সফর নির্বাচনের সফর সেটি তারা করে বেড়াচ্ছেন এবং বক্তব্য দিচ্ছেন। নারীদের অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল, বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজকে খুলনায় যে জনসভা ছিল, খুলনা যশোর সহ বিভিন্ন এলাকায় যে জনসভা করছেন তিনি সেখানে বক্তব্য দিচ্ছেন এবং সেই বক্তব্যে অর্থাৎ খুলনা যে জনসভা রয়েছে সেই জনসভায় তিনি এই বক্তব্য রেখেছেন যে তিনি মূলত জামাতের দিকে তিনি ইঙ্গিত করেছেন এবং নারীদের অপমান করে আইডি হ্যাকের যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সেই বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন। এছাড়া নারী হেনস্থার প্রতিবাদ করায় জামাতের পেছনে লাগার অভিযোগ পাল্টা, অর্থাৎ এই কথা তারেক রহমানের যে বক্তব্য সেই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন নারী হেনস্থার প্রতিবাদ করার জন্যই মূলত জামাতের বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার বলে তিনি আসলে বলছেন। পাশাপাশি তিনি বলছেন যে যে ধরনের গণজোয়ার তৈরি হয়েছে সেটির জন্যই মূলত এই ধরনের অপপ্রচার বলে তিনি আসলে দাবি করছেন। এছাড়া আমরা লক্ষ্য করছি আজকে গণসংযোগ কিন্তু 12তম দিন, 22 তারিখ থেকে শুরু হয়েছিল গণসংযোগ। আজকে 2 ফেব্রুয়ারি আমরা লক্ষ্য করছি যে সারা দেশেই বিরামহীনভাবে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। নানা ধরনের প্রতিশ্রুতির ফুলঝুরি কিন্তু থাকছে। পাশাপাশি নানা ধরনের যে সমস্যা রয়েছে সংসদীয় আসনগুলোতে সেই বিষয় কিন্তু তারা অবহিত করছেন এবং সমাধানের যে আশ্বাস তারা দিচ্ছেন। এছাড়া 4 নম্বর যে তথ্য রয়েছে নির্বাচনের ডামাডোলে আমরা দেখতে পাচ্ছি যে 13 জেলায় ব্যালট পেপার পাঠিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ আজকে কিন্তু 13 জেলায় প্রথমবারের মতো 13 জেলায় যে ব্যালট পেপার নির্বাচন কমিশনের যে প্রস্তুতি রয়েছে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেই প্রস্তুতির অংশ হিসাবে আমরা লক্ষ্য করছি যে 13 জেলায় ইতিমধ্যেই তারা ব্যালট পেপার পাঠিয়েছে এবং এই ব্যালট পেপার পাঠানোর যেই পরিক্রমা সেটি কিন্তু প্রতিদিনই চলবে। আগামীকালও কিন্তু ব্যালট পেপার চলে যাবে। আজকে আমরা যেই অংশ অর্থাৎ সংসদীয় আসনে যে বিশ্লেষণ, সেই সংসদীয় আসনে বিশ্লেষণ করতে চাই। আমরা যেতে চাই চট্টগ্রাম বিভাগের যে ফেনী জেলা রয়েছে সেখানে আমরা যেতে চাই এবং ফেনী 1 আসনের দিকে আমরা একটু নজর দিতে চাই। পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া মিলে ফেনী 1 আসন গঠিত হয়েছে এবং এখানে বলা যায় যে ভোটার সংখ্যা অর্থাৎ যে ভোটার সংখ্যা রয়েছে সেখানে আমরা লক্ষ্য করছি যে মোট ভোটার রয়েছেন ফেনী 1 আসনে 3,85,652 জনের মধ্যে যদি আমরা ভাগ করে থাকি তাহলে
আমরা বলতে পারি যে পুরুষ ভোটার রয়েছেন 1,98,759 জন, আর এর মধ্যে নারী ভোটার রয়েছেন 1,86,890 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু রয়েছেন 3 জন। এছাড়া আমরা জানি যে এবারে প্রথম পোস্টাল যে ব্যালট পেপার পৌঁছে গেছে প্রবাসীদের কাছে, এবং পোস্টাল ভোটার যারা রয়েছেন এই আসনে পোস্টাল ভোটার রয়েছে 11,221 জন। এছাড়া ভোট কেন্দ্র অন্যান্য যে সমস্ত কেন্দ্র রয়েছে সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। আমরা ফেনী 1 আসনে প্রার্থী পরিচিতির দিকে যেতে চাই। কারা কারা লড়ছেন ফেনী 1 আসনে আমরা লক্ষ্য করছি ধানের শীষ প্রতীক নিয়ে যিনি রয়েছেন ফেনী 1 আসনে মুন্সি রফিকুল আলম। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামী যিনি প্রার্থী রয়েছেন, যিনি দাড়িপাল্লার প্রার্থী রয়েছেন SM কামাল উদ্দিন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে লাঙ্গলের প্রার্থী রয়েছেন তাহির হোসেন চৌধুরী। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী রয়েছেন হাতপাখার প্রার্থী কাজী গোলাম কিবরিয়া। আরও বেশ কয়েকজন কিন্তু প্রার্থী রয়েছেন ফেনী 1 আসনে। আমরা লক্ষ্য করছি ডাব প্রতীক নিয়ে যিনি লড়বেন ফিরোজ উদ্দিন চৌধুরী, বটগাছ প্রতীক নিয়ে লড়বেন আনোয়ারুল্লাহ ভূঁইয়া। এছাড়া হারিকেন প্রতীক নিয়ে লড়বেন মাহবুব মোর্শেদ মজুমদার। মোটামুটি বলা যায় যে এই যে ফেনী 1 আসনে বেশ কয়েকজন কিন্তু প্রার্থী রয়েছেন, এবং যারা সংবাদদাতা রয়েছেন তারা বলছেন যে মূলত জামাত এবং বিএনপির মধ্যে যে লড়াই, সেই লড়াইটাই আসলে মূলত চ্যালেঞ্জ, এবং সেই লড়াইটাই হবে বলে ভোটাররা মনে করছেন। দেখছেন নির্বাচনের সময় SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। RFL SWR পাইপ এন্ড ফিটিংস। আমরা সরাসরি যুক্ত হতে চাই ফেনী 1 আসনে। এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আতিয়ার সজল। ভোটাররা কি ভাবছেন ফেনী 1 আসনে কি ধরনের সমস্যা রয়েছে, এবং এই সমস্যার সমাধান প্রার্থীরা কিভাবে দিচ্ছেন ভোটারদের? ফেনীর 3টি সংসদীয় আসনের মধ্যে সংসদীয় আসন 1 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। ফেনীর 3টি উপজেলা ছাগলনাইয়া, পরশুরাম এবং ফুলগাজী, এই 3টি উপজেলা নিয়ে গঠিত, এবং ফেনীর সীমান্তবর্তী উপজেলা এই 3টি উপজেলাই। এবং এই নিয়ে কিন্তু আরও একটি এই উপজেলাকে ঘিরে বা এই আসনটিকে ঘিরে কিন্তু মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই দুটি আসনে যদিও 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মূল লড়াইটা জামাত সমর্থিত প্রার্থী SM কামাল উদ্দিন এবং বিএনপি সমর্থিত প্রার্থী যে রয়েছেন যিনি রফিকুল আলম মজনু, তিনি কিন্তু এই জায়গাটিতে কিন্তু লড়ছেন, এবং এদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা প্রত্যাশা করছেন। এবং এই দুই প্রার্থী কিন্তু ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, সেই সাথে সাথে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এইসব এলাকার মানুষ সবচেয়ে যে সমস্যাগুলো চিহ্নিত করেছেন, জানেন যে 24-এর বন্যায় কিন্তু ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর দুতীরে যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, যেটি প্রতি বছর ভেঙে বন্যার সৃষ্টি হয়, এখানে ভোটাররা চান সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যে ভাঙে, সেই ভাঙার স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য যেসব প্রার্থী কমিটমেন্ট দেবেন এবং যাদের দ্বারা বাস্তবায়ন হবে তাদেরকে বেছে নেবেন। সেই সাথে সাথে এই যে সীমান্তবর্তী 3টি উপজেলা, সেই 3টি উপজেলায় কিন্তু সীমান্তবর্তী এখান থেকে মাদক সহ ব্যাপক চোরাচালান হয়, সে সকল চোরাচালান কিন্তু রোধে যারা ভূমিকা নেবেন তাদেরকে বেছে নেবেন। সেই সাথে সাথে যে বন্ধ হয়ে যাওয়া যে বিলোনিয়া রেল সংযোগ, যে ফেনী থেকে বিলোনিয়া, সেটি যারা পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেবেন তাদেরকে বেছে নেবেন। সেই সাথে বিলোনিয়া যে স্থল বন্দরটি রয়েছে, যেটি একমুখী বাণিজ্য হয়, সেই স্থল বন্দরটিকে যারা দ্বিমুখী বাণিজ্যে সচল করবেন এবং যে উদ্দেশ্যে বন্দরটি তৈরি হয়েছে তা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারবেন, এই ধরনের কর্মকাণ্ড যারা করবেন তাদেরকে বেছে নেবেন। এই পাশাপাশি কিন্তু আরও কিছু সমস্যা রয়েছে, সেই সকল পৌরসভায় কিন্তু ময়লার যে ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা নেই, সে সকল বর্জ্য ব্যবস্থাপনা যারা বাস্তবায়ন করবে তাদেরকেও বেছে নেবেন প্রার্থীরা। সব মিলে প্রার্থীরা যতই প্রতিশ্রুতি দেখ নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য, কিন্তু ভোটাররা কিন্তু খুব হিসেব নিকেশ করে তাদের হিসাব করছেন। আগামী জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচনে কিন্তু দেখছেন যে 12 তারিখে যে সকল প্রার্থীরা তাদের কথার সাথে বাস্তবতার মিল রাখবেন তাদেরকেই মূলত বেছে নিয়ে আগামী সংসদ সদস্য প্রতিনিধিত্ব করতে পাঠাবেন সংসদে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। ফেনী 1 আসন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল। আমরা ফরিদপুর 3 সংসদীয় আসনে যেতে চাই, বিশ্লেষণ করতে চাই সেখানকার কি পরিস্থিতি। আমরা যদি ফরিদপুর 3 আসনে প্রথমে যেতে চাই, আমরা প্রথমে ঢাকা বিভাগে প্রবেশ করব। এরপরে আমরা ফরিদপুর 3 আসনে আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছি যে ফরিদপুর যে সদর উপজেলা রয়েছে সেটি নিয়ে আসলে গঠিত, সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 3 আসনের মধ্যে একটি পৌরসভা এবং 12টি ইউনিয়ন রয়েছে। বরাবরের মতোই যে সংসদীয় আসন রয়েছে, সংসদে এই ফরিদপুর 3 আসনে মোট ভোটারের সংখ্যা হয়েছে 4,32,628 জনের মধ্যে যদি আমরা ভাগ করে থাকি পুরুষ এবং নারী ভোটার, তাহলে লক্ষ্য করব যে পুরুষ ভোটার রয়েছেন 2,16,022 জনের মধ্যে নারী ভোটার রয়েছেন 2,16,000
600 জন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে এইখানে অর্থাৎ ফরিদপুর 3 আসনে পোস্টাল ভোটার রয়েছেন 3844 জন রয়েছেন। পোস্টাল যারা ভোটার রয়েছেন তারা, আমরা এখানে ফরিদপুর 3 আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের একটু দেখে নিতে চাই, অর্থাৎ যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের বা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের অবস্থা দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়বেন চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়া আমরা লক্ষ্য করছি যে আব্দুত তাওয়াব অর্থাৎ দাড়িপাল্লার যিনি প্রার্থী, দাড়িপাল্লার প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী তিনি আব্দুত তাওয়াব। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের KM সরওয়ার যিনি হাত পাখা নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরও কয়েকজন প্রার্থী ফরিদপুর 3 আসনে রয়েছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। এখানে হরিণ প্রতীক নিয়ে যিনি লড়বেন মোর্শেদুল ইসলাম আসিফ। এছাড়া রয়েছেন কাস্তের প্রার্থী রফিকুজ্জামান লায়েক। এছাড়া তারা প্রতীক নিয়ে যিনি লড়বেন আরিফা আক্তার বেবি, তাদেরকেও আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। যে ফরিদপুর 3 আসনে, এই ফরিদপুর 3 আসনে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য যে সমস্ত জেএসডির প্রার্থী সেই প্রার্থীগুলোও কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন প্রার্থী কিন্তু রয়েছেন। সব মিলিয়ে বেশ বলা যায় যে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে আভাস সেটি আসলে এখানকার যারা ভোটার রয়েছেন তারা আসলে মনে করছেন যে বেশ এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে কয়েকজন প্রার্থীর মধ্যে। এই যে ফরিদপুর 3 আসনের কথা বলছিলাম, ফরিদপুর 3 আসনে সরাসরি যুক্ত হতে চাই, আমরা জানতে চাই সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শিকদার সজল। আপনি আমাদের জানাবেন যে ফরিদপুর সদর নিয়ে, ফরিদপুর যে 3 আসন এই সদর উপজেলায় কি কি সমস্যা রয়েছে, এখন পর্যন্ত ভোটাররা কি ভাবছেন, প্রার্থীরা নিশ্চয়ই প্রচারণায় ব্যস্ত, সব মিলিয়ে জানাবেন সেখানকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে। ফরিদপুরের 4টি আসনের মধ্যে সবচেয়ে যে আসনটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফরিদপুর 3 আসন, যেটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। তবে ভোটাররা যেমনটি বলছেন যে আসলে ফরিদপুর সদর আসনের এই দীর্ঘদিনের অবহেলিত যে ফরিদপুর জেলাটি, এটা কিন্তু আসলে বিভাগ এখন পর্যন্ত হয়নি, সিটি কর্পোরেশন হয়নি। এছাড়াও কিন্তু নদী ভাঙ্গন কবলিত বেশ কিছু সমস্যা রয়েছে। এছাড়াও একটি মেডিকেল কলেজ থাকলেও কিন্তু আসলে সুচিকিৎসা পাচ্ছে না এই ভোটাররা, এমনটাই কিন্তু বলছেন। ঠিক প্রার্থীরাও কিন্তু বিএনপির যিনি রয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ, তিনি কিন্তু এই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তিনি এই যে সিটি কর্পোরেশন বা বিভাগ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি কিন্তু তিনি দিচ্ছেন। এছাড়াও এই সদর এই যে উপজেলা কিন্তু 4টা ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত রয়েছে, সেই নদী ভাঙ্গন কবলিত মানুষের কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্যা সেটা সমাধানের জন্য কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও যিনি জামাতের যিনি রয়েছেন প্রফেসর আব্দুত তাওয়াব, তিনিও কিন্তু আসলে মাঠে ভোটে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এই ভোটারদের কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু তিনি দিচ্ছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর 3টি আসন থেকে বিএনপির যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইনি কিন্তু বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা। এই চৌধুরী কামাল ইবনে ইউসুফ কিন্তু এই ফরিদপুর সদর আসন থেকে কিন্তু একাধিকবারের এমপি এবং মন্ত্রী ছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু বাবার একটি ভোট ব্যাংক কিন্তু তার রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তিনি ভোট কিন্তু বেশ তিনি কিন্তু ভোট জুড়তে কিন্তু বেশ অবস্থান নিচ্ছেন এবং সর্বোপরি যেটা যে এই ফরিদপুর 3 আসনে জামাত এবং বিএনপির মধ্যেই কিন্তু সর্বশেষ ভোটের লড়াই হবে, এমনটাই কিন্তু মনে করছেন ভোটাররা। এই ছিল ফরিদপুর 3 আসনের নির্বাচনের সবশেষ। সজল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফরিদপুর 3 আসন থেকে শিকদার সজল যুক্ত হয়েছিলেন সরাসরি। এর আগে আমরা চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে যেই দুটি জেলায় সংসদে আসন বিশ্লেষণ করেছি, আমরা একটু খুলনা বিভাগে যেতে চাই। খুলনা বিভাগের বাগেরহাটে যেতে চাই, আমরা দেখতে চাই বাগেরহাটের একটি আসন কি অবস্থা রয়েছে সেখানে, এবং বাগেরহাটে রয়েছে বেশ কয়েকটি আসন। বিশেষ করে বাগেরহাটে আমরা 4 আসনে যেতে চাই এবং আমরা লক্ষ্য করছি যে বাগেরহাটে 4 আসনটি মোরেলগঞ্জ এবং শরণখোলা উপজেলা, এই 2 উপজেলায় গঠিত বাগেরহাটের 4টি আসন। এবং এই যে বাগেরহাটের যে 4 আসন, এখানে মোট ভোটার রয়েছেন 3,80,679 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,91,812 জন। এছাড়াও নারী ভোটার রয়েছেন 1,88,864 জন। তৃতীয় লিঙ্গের ভোটার এখানে রয়েছেন 3 জন। এছাড়া আমরা বলেছি যে এবারই প্রথম পোস্টাল ভোটার, অর্থাৎ যারা প্রবাসী ভোটার রয়েছেন তারা
ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ইতিমধ্যেই তাদের কাছে পোস্টাল যে ব্যালট সেটি পৌঁছে গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং এখানে পোস্টাল ভোটার রয়েছেন বাগেরহাট 4 আসনে ৩,৫৮০ জন। আমরা আপনাদের কাছে পরিচয় করে দিতে চাই বাগেরহাট 4 আসনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমরা লক্ষ্য করছি ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়বেন তিনি সোমনাথ দে, তিনি জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে লড়বেন বাগেরহাট 4 আসনে। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামে যিনি প্রার্থী রয়েছেন দাড়িপাল্লার প্রতীক নিয়ে যিনি লড়বেন অধ্যক্ষ আব্দুল আলিম। এছাড়া হরিণ প্রতীকের প্রার্থী আমরা দেখতে পাচ্ছি খায়রুজ্জামান শিপন। এছাড়াও অন্যান্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন আমরা ওমর ফারুক ইসলামী আন্দোলনের রয়েছেন, সাজন কুমার মিস্ত্রি তিনি জাতীয় পার্টি জেপি প্রার্থী। এছাড়া মোহাম্মদ আতিক খান, মোহাম্মদ আব্দুল লতিফ খান জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী তিনি রয়েছেন। এখানকার যারা ভোটার রয়েছেন তারা বরাবরই বলছেন যে বাগেরহাট 4 আসনে যারা মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন বিশেষ করে বিএনপি এবং জামাতের পক্ষে, এই বিএনপি এবং জামাতের মধ্যেই যে প্রতিদ্বন্দ্বী সেটি আসলে করা হবে বলে তিনি বলছেন। তো মোটামুটি বলা যায় যে এখানে সরাসরি আমরা যুক্ত হতে চাই বাগেরহাট 4 আসনে। আমরা দেখে নেব বাগেরহাট 4 আসনের সহকর্মী আমাদের আলী আকবর টুটুল রয়েছেন সেখানে। আলী আকবর টুটুল, আপনি আমাদের জানাবেন বাগেরহাট 4 আসনে কি কি সমস্যা রয়েছে, ভোটাররা কি ভাবছেন? আজকে 12তম দিনে নিশ্চয়ই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বাগেরহাট সংসদীয় 4টি যে আসন নিয়ে আসলে কথা বলছিলেন, আমি বলতে চাই যে আসলে সুন্দরবন সংলগ্ন যে 4টি আসনের মধ্যে আসলে বাগেরহাট 4 আসনটি রয়েছে এবং 4 আসনটি শরণখোলা মোড়লগঞ্জ যে উপজেলা নিয়ে গঠিত। একবার সুন্দরবনের যে লাগোয়া এই আসনটিতে নানান রকমের এবং ভোগান্তি রয়েছে মানুষের, যেমন সিডর আইলা বিধ্বস্ত এলাকায় প্রাকৃতিক দুর্যোগে বারবার এখানে গড়ে ওঠেনি আসলে সেরকম অবকাঠামো এবং ভেড়িবাঁধ এবং সুপি পানির তীব্র সংকট রয়েছে। তবে এই আসনে আসলে মূল প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু আমরা যদি বলি যে আসলে সমীকরণে আসলে বলা যায় যে আসলে জামাতের সাথে বিএনপি লড়াই হবে। তবে এখানে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে যারা আসলে এই আসনে নির্বাচিত হবেন তাদের কাছে একটাই প্রত্যাশা যে আসলে যে ঘূর্ণিঝড় এবং আয়লা বিধ্বস্ত যে আসলে ভেড়িবাঁধ এবং নদী বন্ধ এলাকা, এর ফলে কিন্তু আসলে মানুষের দুর্ভোগ আসলে কিন্তু রয়েছে। আমি যদি বলি যে বাংলাদেশের ভিতরে যে বৃহত্তম একটা উপজেলা রয়েছে যে মোড়লগঞ্জ 20টি ইউনিয়ন নিয়ে আসলে গঠিত, এই ইউনিয়নের আসলে আমি যদি বলি যে এই উপজেলার ভিতরে যদি একটা ইউনিয়নে আজ পর্যন্ত আসলে কোনো পিচের রাস্তা নেই এবং যোগাযোগ এমন অনুন্নত অবস্থা যার ফলে কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছে এখানকার মানুষ, যার ফলে যে রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্ট এবং শুকনো পানি এবং লবণাক্ত এলাকার কারণে মানুষ আসলে দীর্ঘদিন যে আসলে ভোগান্তিতে রয়েছে এই ভোগান্তি লাঘবের জন্য টুটুল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আলী আকবর টুটুল যুক্ত হয়েছিলেন বাগেরহাট 4 আসন থেকে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশালে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করছে প্রশাসন। নির্বাচনটা যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসব মুখর হয় এই জন্য সবাই প্রস্তুত এবং এখানে প্রস্তুতি খুবই ভালো। প্রশাসন এখানে একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে এবং আপনারাও দেখছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। পলিটিক্যাল বক্তব্য তো এক একজন দিয়ে যাবে, যেহেতু তার তো ভোট টানতে হবে, ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, তো এটা তাদের কৌশল। বাট আমরা আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে। সারা দেশের মতো গাজীপুরেও বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলছড়ি নয়, উন্নয়ন বঞ্চিত গাজীপুরবাসী এবার চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। ভোটারদের প্রত্যাশার খবর জানাচ্ছেন রিপোর্টার মেহেদি হাসান। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে গাজীপুরের নির্বাচনী আমেজ ততই বাড়ছে। এখানকার প্রতিটি চায়ের আড্ডা এখন জমে উঠেছে নির্বাচনী আলাপে। আমরা রয়েছি গাজীপুর 2 আসনে, জানবো এখানকার মানুষের নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথা। আগে যেরকম ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ছিল
যে যত জোর খাটাইতে পারতেছে তার রাজনীতি তত টিকে থাকতেছে। আমরা চাচ্ছি যে আমরা সেফ ফিল করবো, এরকম কেউ থাকুক। এলাকার রাস্তাঘাট যারা উন্নয়ন করে এরকম যারা কাজ করতে পারে ওরকম একটা লোকের আমরা ভোট দিতে রাজি। আমি চাই এই দেশে কোনো মাদক দুর্নীতি না চলুক। এলাকায় অনেক শিক্ষিত বেকার আছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এগুলো আমরা প্রত্যাশা করি। রোডঘাট গিলা এই যে বাঙ্গা টাঙ্গা আমরা চলতাম পারি না, সেগুন রাস্তা এগুলো বড় করুক, এইটি অঙ্গ। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। সঙ্গে থাকুন সময়।